শুভ সন্ধ্যা সবাইকে। কবিতা তোমার জন্য এই 20তম পর্বে আমরা হাজির হয়েছি আবারও। কথায় কথা বাড়ে তাই বলি ছোট্ট করে, আমরা যে প্রয়াসটুকু নিয়েছিলাম এই প্যান্ডেমিক করোনা কালের লকডাউন লাইফে এসে একটুখানি আনন্দ দেওয়ার জন্য তোমার মনে, আমরা সেই পথে কিন্তু রয়েছি। আমরা জানি হয়তো একদম সরাসরি তোমার পাশে নেই, একদম সরাসরি তোমার সাথে এই মুহূর্তে নেই, কিন্তু কোথাও গিয়ে এরকম ভাবে কবিতা কথায় এরকম ভাবেই তোমার পাশে যতটুকু থাকতে পেরেছি ততটুকুতেই আমাদের প্রশান্তি। কবিতা তোমার জন্য হট ক্যাফে দ্য আলটিমেট প্রোডাকশনের একটি আলাদা সেগমেন্ট, এবং এই উচ্চারণের মাধ্যমে যত মানুষ তোমরা দেখছো, যত মানুষ তোমরা দেখবে আগামীতে, কিছু মানুষের যদি এই সময়টুকু ভালো কাটে আমরা এতেই সার্থক। সুপ্রিয় দর্শক, যারা দেখছেন, যারা দেখবেন, তাদের জানিয়ে রাখি আজকে আমাদের সাথে রয়েছেন দুজন খুব প্রিয় আবৃত্তি শিল্পী। কথায় কথায় তাদের সাথে আলাপ করাই, একদম প্রথমেই আলাপ করাই। আমার সাথে রয়েছে বাংলাদেশের আমার খুব প্রিয় মানুষ, ভালো মানুষ, ভালো আবৃত্তি শিল্পী, সংগঠক, সুকান্ত গুপ্ত। দাদা, দাদা কেমন আছো? নমস্কার, ভালো আছি। তুমি ভালো আছো? একদম ভালো রয়েছি। সুকান্ত তার গল্প শুনবো, তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আর একজন প্রিয় আবৃত্তি শিল্পী রয়েছে কলকাতার, পারমিতা দাশগুপ্ত। দিদি কেমন আছো? নমস্কার, ভালো আছি। আর এই সময় ভালো থাকতে হচ্ছে, ভালো থাকতে হচ্ছে। একদম। আমি সবসময় একটা কথা বলবার চেষ্টা করি দিদি, ছোট্ট একটা জীবন হেলায় নষ্ট না করি। আমার জীবনটাকে ভালো রাখবার দায়িত্ব আমার, তাই আমার জীবনটাকে আমি ভালো রাখি। একদম একদম। প্রথমেই আমি সুকান্ত দার কাছে আসবো। সুকান্ত দা, অনেক গল্প, অনেক কথা থাকবে আমাদের আজকে। যেমন ভাবে আমি আমার সোশ্যাল মিডিয়াতে পোস্টেও লিখেছি, কবিতা এবং জীবনের গল্প, অনেক আড্ডা নিয়ে আমাদের আগামী 1 ঘন্টা দারুণ কাটবে সেই প্রত্যাশাটুকু রেখে আজকে আমরা কবিতা উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু করি, এবং সুকান্ত দাকে দিয়ে। সুকান্ত দা, কোন কবিতার উচ্চারণ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবে? আষাঢ় চলছে আর সিলেটে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাই বৃষ্টির একটি কবিতা দিয়ে শুরু করি, রবীন্দ্রনাথ ঠাকুরেরই। সবারই খুব প্রিয় এবং পছন্দের, আমারও ভীষণ প্রিয়। এবং মোটামুটি আমি যখন এই সময়ে যখন বৃষ্টির কবিতা পড়ি, শুরুটা এই কবিতা দিয়েই করি, তাহলে এটা আমি করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাদল রাত্রি। কি বেদনা মোর জানো, সে কি তুমি জানো, ও গো মিতা মোর অনেক দূরের মিতা। আজি নিবিড় তিবির যামিনী বিদ্যুৎ সচকিতা, বাদল বাতাসে বেপে হৃদয় উঠেছে কেঁপে। ওগো সে কি তুমি জানো, উৎসুক এই দুঃখ জাগরণ, এ কি হবে হায় বৃথা। ওগো মিতা মোর অনেক দূরের মিতা, আমার ভবন দ্বারে রোপণ করিলে যারে, সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা। ওগো সে কি তুমি জানো, তুমি যার সুর দিয়েছিলে বাঁধি, মোর কোলে আজ উঠেছে সে কাঁদি। ওগো সে কি তুমি জানো, সেই যে তোমার বিনা সে কি বিস্তৃতা। ওগো মিতা মোর অনেক দূরের মিতা, কি বেদনা মোর জানো, সে কি তুমি জানো, ওগো মিতা মোর অনেক দূরের মিতা। রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে। কি সাবলীল উচ্চারণ দাদা, এবং অবশ্যই মন ছুঁয়ে যাওয়ার মতন। এত সুন্দর করে তোমার ওই কণ্ঠে উচ্চারণ করলে কবিগুরুর এই লেখা, এবং সেগুলো আমাদের প্রাণ ছুঁয়ে প্রতি মুহূর্তে। সুপ্রিয় দর্শকদের জন্য জানিয়ে রাখি, যারা দেখছেন, আপনারা আপনাদের প্রিয় আবৃত্তি শিল্পীর কাছে অনুরোধ রাখতে পারেন। আপনারা এই অনুষ্ঠান কেমন লাগছে জানাতে পারেন, আমরা প্রাণিত হব প্রতি মুহূর্তে। স্বরূপ সেনগুপ্ত উনি রয়েছেন, লিখছেন, দাদা দেখছি। অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমি সুকান্ত দার কাছে আসবো, তার আগে একটু পারমিতাদির কাছে আসি। দিদি, আমি প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে তোমার একটু উচ্চারণ দিয়ে আমাদের সফরটা শুরু হয়ে যাক। কি শোনাবে একদম প্রথমে?
আমি একটু আজকে ভেবেছি মাকে নিয়ে একটা কবিতা বলবো। আমাদের সকলেরই সকল শক্তির উৎস তো আমাদের মা, আর বিশেষ করে আমার জীবনে আমার মাই হচ্ছে সবকিছুর অনুপ্রেরণা। তাই জন্য রূপক চট্টরাজের একটি লেখা, কবিতাটির নাম হচ্ছে মা। আচ্ছা, শুনি। মা তুমি আমার প্রথম গলার স্বর, মা তুমি আমার ভুবন চরাচর, মা তুমি আমার রামধনুরং খেলা, মা তুমি আমার পাখি ডাকা ভোরবেলা, মা তুমি আমার হৃদয় করণ হাসি, মা তুমি আমার রঙিন স্বপ্ন রাশি, মা তুমি আমার অকৃপণ ভালোবাসা, মা তুমি আমার সারা জীবনের আশা, মা তুমি আমার শিশিরের টুকটুক, মা তুমি আমার রূপকথা অপরূপ। বাহ, কি সুন্দর! রূপক চট্টরাজ আর পারমিতা দাশগুপ্তর এই উচ্চারণে এই কবিতা প্রাণ পেয়েছে। আর আমরাও এই কবিতার নানান ছন্দে মাকে আর একবার মনে করলাম। ওই একটা শব্দ বোধহয় পৃথিবীতে সবচেয়ে পবিত্র, কি বলো সুকান্ত দা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মা পবিত্র। একদম একদম। ওই একটা শব্দের কাছে আমাদের মান অভিমান, আমাদের ভালো থাকা খারাপ থাকা, আমাদের চিন্তা চেতনা কোথাও গিয়ে অনেক শিশু সুলভ হয়ে যায়। আর আমরা ভালো থাকি, ওই একটা জায়গায় চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, যে জায়গায় কাঁদলে চোখের জলটা কোনো স্বার্থ খোঁজে না কেউ। নিশ্চয়ই আমরা এইটুকু বিশ্বাস করি। সুকান্ত দা, তোমার কাছে আসি। দাদা, সিলেটে থাকো, একদম যতটুকু গল্প শুনেছি, এখনো সিলেটে যাওয়ার সুযোগ হয়নি, যতটুকু গল্প শুনেছি একটু পাহাড়ি সৌন্দর্য, জানি না সেখানে ওয়েদারটা কেমন, কিন্তু অনেক গল্প শোনা রয়েছে। ঠিক এরকম একটা জায়গায় তোমার বড় হয়ে মানে কখন থেকে ঠিক এই কবিতা বা আবৃত্তি তোমার প্রেমে পড়া, বা মনে হয়েছে যে এই শিল্পটাকে নিয়ে আমি চলবো? এই গল্পটা যদি একটু শুরুতে সংক্ষেপে বলো। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। আসলে শুরুটা আমার খুব ছোটবেলা থেকে যখন ক্লাস 4 কি 5 পড়ি, তখন সিলেটের যে আঞ্চলিক যে সংবাদ সংস্থা বা রেডিও যেটা বলি আমরা এখানে, বেতার যে আছে, সেখানে আমার স্বরচিত কবিতা পাঠের আসর ছিল। তখন একটি অনুষ্ঠানের মাধ্যমে মূলত কবিতার প্রতি ভালোবাসা, আবৃত্তির প্রতি ভালোবাসা, এরপর আস্তে আস্তে মূলত আবৃত্তির সাথে জড়িয়ে যাওয়া। এবং এরপর তুমি জানো, হয়তো অনেকেই জানেন, যে আমার প্রতিষ্ঠিত এক সংগঠন আছে শ্রুতি সিলেট। আমি এবং আমার ভাই মিলে করেছি এই প্রতিষ্ঠানটি, এবং বলতে গেলে এখানেও আবৃত্তি চর্চা হচ্ছে, এবং মোটামুটি অনেক কিছু কাজ আমরা করছি। নতুন প্রজন্ম যারা আছে, যাদেরকে নিয়ে আমরা আগামী দিনে আমরা পথ চলবো, তাদেরকে নিয়েই মূলত এই সংগঠনটা কাজ করছি। আর সিলেটের প্রকৃতির কথা একটু বলি। জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিতে শুরু করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সিলেটকে সুন্দরী শ্রীভূমি বলেছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সিলেটে এসেছিলেন তার বেশি দিন আগের নয়। আমাদের গত 2019 সালে শতবর্ষ আমরা পালন করলাম। 1919 সালে সিলেটে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এবং আরেকটা, আমরা সিলেটের আমরা যারা আছে তারা আমরা নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সিলেটে এসেছিলেন, তেমনি কাজী নজরুল ইসলামও কিন্তু সিলেটে এসেছিলেন। কাজী নজরুল ইসলাম একবার নয়, দুইবার কিন্তু সিলেটে এসেছিলেন। একবার 2-3 দিন থেকেছিলেন, বাট কিন্তু পরবর্তীতে যখন আসেন প্রায় মাসাধিক উনি সিলেটে ছিলেন। সেই কারণে আমরা সিলেটে যারা আছে তারা খুব ভীষণ গর্ব অনুভব করি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সিলেটে এসেছিলেন, এবং সিলেটকে উনি বলেছিলেন সুন্দরী শ্রীভূমি। এবং আরো কিছু কিছু বিষয় আছে, যে সিলেটের যে মণিপুরী নৃত্য আছে, এরপর গিয়ে তোমার আরো কিছু দৃষ্টিনন্দন কিছু কাজ আছে, এগুলো কিন্তু উনি শান্তিনিকেতনে নিয়ে যান। সিলেটকে নিয়ে আসলে বললে অনেক কিছু, আর পাহাড়ি পরিবেশ, এবং তুমি আসলেই মনে হবে যে না, খুব শান্তির একটি জায়গায় তুমি এসেছো। অপেক্ষা রয়েছে দাদা সিলেটকে সামনে থেকে দেখবার এবং চেখে একবার তার প্রকৃতিকে। একদম এভাবেই থাকো। শ্রুতি সিলেটের মানুষ আমাদের সাথে রয়েছে, এটাও একটা অনন্য পাওয়া আমাদের কাছে। খুব প্রিয় আবৃত্তি শিল্পী এবং সংগঠক সুকান্ত গুপ্ত দাদা রয়েছে আমাদের সাথে
যারা দেখছেন, কথায় কথায় আপনাদের আরেকবার জানিয়ে রাখি, আপনাদের অনুরোধ রাখতে পারেন অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন। জানা অধিকারী লিখছেন পারমিতা, সঙ্গে আছি, মা অসাধারণ। একদম আপনার সাথে আমিও একমত। এই যে আপনি এই যে মা অসাধারণ আপনার লেগেছে, এক্ষেত্রেও কিন্তু আমাদেরও তাই। আপনাদের অনুভবের কথা লিখবেন, কথায় কথায় সে কথা জানাবো। একটু পারমিতাদির কাছে আসি। পারমিতাদি, তোমার কখন থেকে মনে হয়েছে যে আবৃত্তিটা করব? আসলে কি বলতো, ছোটবেলাতে করতাম, বাবা মার কাছে শিখেই করেছি। কম্পিটিশনে যেতাম, লোকে প্রশংসা করতো, প্রাইজ পেতাম, ভালো লাগতো। কিন্তু তখন যে ভালোবাসা ব্যাপারটা হয়তো আসেনি। তারপরে তো ধরো গান শিখেছি, আমাদের মতো পরিবারে তো গানটা হচ্ছে প্রধান থাকে। এবারে গান শিখেছি, এবার গান শিখতে শিখতে মানে কত বছর, আমি কিন্তু 3rd ইয়ার কমপ্লিট করেছি রবীন্দ্রসঙ্গীতে। কিন্তু তারপরে কোনো সময় একটা হঠাৎ আমার মনে হয়েছে যে গানটা আমার ঠিক ভেতর থেকে আসছে না, আমি যেন কোথাও একটা যেন কিছু পাচ্ছি না গানটা ভেতর। তারপরে তো হঠাৎ করেই একদিন পার্থ ঘোষ, গৌরী ঘোষের একটা অনুষ্ঠান দেখতে গিয়ে তখনই আমি কবিতাটাকে এত ভালোবেসে ফেলেছি। তারপরে তো আমি সুমন্ত দার কাছে শিখেছি, সুমন্ত সেনগুপ্ত। তারপরে আমি অনেক সেখানেও 2-3 বছর শিখতে পেরেছি। তারপরে আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তারপরে আর পারিনি কন্টিনিউ করতে। তারপরে আবার এই 2016 থেকে আবার শুরু করেছি। এইবারে এখন চিন্তা ভাবনা আছে যে এখন কবিতার সাথেই থাকবো। এখন আমি আপাতত রত্না মিত্রর কাছে শিখছি। আচ্ছা আচ্ছা, বাহ। মানে এরকম ভাবেই তোমার কবিতার উচ্চারণের জয়যাত্রা চলছে। একদম তাই, পারমিতাদির সাথে আমিও একমত। শেখার শেষ নেই, যতটুকু যেখান থেকে, সেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কোনো মানুষের থেকে, কোনো কারোর থেকে শিক্ষা, সেই শিক্ষা আমাদেরকে সমৃদ্ধ করে। সেই শিক্ষাটাকে আঁকড়ে ধরে এই জীবনে আমাদের যেইটুকু শিল্পের প্রতি দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার যাত্রা চলুক। একদম তাই। হ্যাঁ, পারমিতাদির এই জয়যাত্রা চলুক। আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই। একটু সুকান্ত দার কাছে আসবো। সুকান্ত দা, দর্শকরা অনেকেই রয়েছেন, দেখছেন। তুমি তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখবো, কিন্তু তোমার একটা উচ্চারণ শুনবার পরে তুমি কি উচ্চারণ করবে, তারপরে তোমার যাবো। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমাদের সবার যাত্রা তো খুব অপ্রস্তুত আসলে। আমাদের যাত্রাগুলো এতই অপ্রস্তুত, আমরা আগামীকাল কি হবে তা কিন্তু জানি না। সেই যাত্রারই একটি কথা, আমার খুব পছন্দের একজন কবি ইপ্সিত অবনী চৌধুরীর একটি কবিতা অপ্রস্তুত যাত্রা, এটা আমি করছি তাহলে। ঠিক আছে? তারপর দিন চলে যায়, স্বপ্নেরা সব কাঠ গোলাপের ভাঁজে, রাত নামি বুকে নিয়ে কাঁচ পোকাদের স্বপ্ন। এভাবে কি শুরু হয় কোন এক জীবন, শেষ নেই তার, শুরু নেই তার। এ কেমন অভিমান, বিক্ষিপ্ত মনে ঘাস ফুলের জমে থাকা ওম। তারও কি এমন অনুভূতি আছে, নাকি সেও শুধু অনুভূতি বিলিয়ে বেড়ায়? স্বপ্ন নেই তার, শূন্যতাও কি নেই, তবে শেষ নেই তার। কেমন অভিমান, পূর্ণিমা রাতে যখন হলদে পাখির ডাকাডাকি, ঘোর কালো অন্ধকারে পাখির ডানার ভেতর চেয়ে থেকে দেখি, কি যেন নেই আজ, নাকি কল্পনার ভুল হয়ে যায়। এভাবেই কি শেষ হয়ে যায় সকল অপূর্ব পূর্ণিমার রাত, নাকি শেষ নেই তার? এ কেমন রাত, তবে কাঁচ পোকাদের স্বপ্ন সাথীরাই কি শূন্যতার আভাস, আর কাঠ গোলাপের ভাঁজে লুকিয়ে থাকা একটি দিনই কি মৃত্যু? সেই সব দিন তবে শুধুই কি স্বপ্ন, আর সেই সব রাত কাঁচ পোকাদের স্বপ্ন নিয়ে বেঁচে থাকে মৃত্যুর পারে। কোথায় যেন হাতে হাত থেকে যায়, এখানেই শেষ নয়, তবে শেষের শুরু হয় কাদের অভিমানে। এ কেমন অভিমান, নাকি কোনো অনুভূতি? শুরু হয়ে যায় অনুভূতিদের অপ্রস্তুত যাত্রা। তারপর দিন চলে যায়, স্বপ্নের সব কাঠ গোলাপের ভাঁজে, রাত নামে বুকে নিয়ে
কাঁচ পোকাদের স্বপ্ন। এভাবেই শুরু হয় কোন এক জীবন, শেষ নেই তার, শুরু নেই তার। এভাবেই শুরু হয় এক জীবন। বাহ, কি সুন্দর দাদা, মনে হচ্ছে শুধু শুনতেই থাকি, শুধু শুনতেই থাকি এই উচ্চারণ। এত সুন্দর করে তুমি তোমার উচ্চারণ করলে, মন ভরেই গেল। কবিতা তোমার জন্য আমাদের এই সেগমেন্ট ভীষণভাবে আপ্লুত, তোমাদের মতন দুজন গুণী শিল্পীকে পেয়ে আজকে। জনা অধিকারী, আমার নামের উচ্চারণটা জনা হবে, অনেক ধন্যবাদ, দুঃখিত, মাফ করবেন, তখন ভুল উচ্চারণ করেছি। রাফিয়া সুলতানা লিখছে খুব সুন্দর, অনেক শুভেচ্ছা সুকান্ত দা, পারমিতা দি, অনেক শুভেচ্ছা রাফিয়া সুলতানা, আমার একদম কাছে বসেই দেখছি। পুরা স্বরূপ সেনগুপ্ত লিখছে ত্রাণ কবিতাটা শুনতে চাই দাদা। বেশ, আমি শিল্পীর কাছে সে অনুরোধ পাঠিয়ে দিলাম। পুরব কুমার দাস লিখছে সিলেটের ধামাইল গান, রাধারমনের গান, শাহ আব্দুল করিম নাম এসে যায়, লোকগীতি শিল্পী সুষমা দাস। একদম আপনার সাথে আমি একমত পুরব কুমার দা। আর সাথে এই নামের পাশে আর একটা নাম এসে যায়, সে নামটা হচ্ছে সুকান্ত গুপ্ত। একদম। আবু নাসের মানিক ভাইয়া রয়েছে, বাহ, প্রিয় মুখ সুকান্ত লিখছে। আবু নাসের মানিক ভাই আমার খুব প্রিয় মানুষ, তিনি নিজেও একজন শিল্পী, খুব পছন্দের। একদম। এবং আবু নাসের মানিক ভাইয়া শুনছেন, এটা আমি সম্মানিত বোধ করছি যে তার বিরাট ব্যস্ততার পরেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিল্পীর এই বিনয়টুকু আমাদেরকে প্রাণিত করে এবং অনেক কিছু শিখি এভাবেই। আবু নাসের মানিক ভাইয়া লিখছে অনুষ্ঠান ভালো হচ্ছে, পুরব কুমার দাস লিখছে, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। পুরব কুমার দাস আরো লিখছে জীবনানন্দ দাশের কবিতা অদ্ভুত আঁধার এসেছে দেশে। আচ্ছা, এই অনুরোধ পাঠিয়ে দিলাম। মানিক ভাই লিখছে ভালোবাসা আদি, অনেক ভালোবাসা ভাইয়া, সাথে থাকবার জন্য। আবু নাসের মানিক ভাই লিখছে শুভকামনা পারমিতা, পারমিতা দিকে শুভকামনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে। সুকুমার সাঁতরা লিখছে দুই বাংলার মেলবন্ধন, হট ক্যাফে কবিতা তোমার জন্য তাই বোধহয় সম্ভব হয়, খুব ভালো অনুষ্ঠান আপনাদের এটা। অনেক ধন্যবাদ সুকুমার দা, এরকম ভাবে আমাদের সাথে থাকবার জন্য। সুকান্ত দার কবিতা শুনতে শুনতে মনে হচ্ছিল দাদা, ওই যে তোমার ভেতরে যে ভাঙাচোরা দ্বন্দ্ব, তোমার ভেতরে যে ভাঙাচোরা দ্বন্দ্ব, আমার ভেতরেও তাই, মুখে বলে শুধু এই তো আছি ভালো, আসলেই ভালো নাই। সত্যি কোথাও গিয়ে বোধহয় মেলে, আমরা আসলেই বোধহয় ভালো ভীষণভাবে নেই, আর ভীষণভাবে ভালো থাকতে চাই। এই পৃথিবীর আধার কেটে আরো একবার নতুন সূর্যোদয় হবে, সেই প্রতীক্ষাটুকু আমাদের রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের এই উচ্চারণটুকু আপনাদের অনেক জনের মধ্যে যদি কিছুজন মানুষকে আনন্দ দেয়, একটু দুঃখ কষ্ট ভুলিয়ে এই কটা মিনিট কটা সেকেন্ড যদি আপনাকে ভালো রাখে, আমাদের এই আয়োজন সার্থক। আমার প্রিয় দুই আবৃত্তি শিল্পী বোধহয় আমার সাথে একমত হবেন। একদমই তাই, একদম। আমি পারমিতা দির কাছে আসবো। পারমিতা দি, তোমাকে একটা তোমার উচ্চারণটা শুনবো, তারপর আমি সুকান্ত দাকে যে প্রশ্ন রাখবার কথা ছিল সেটা রাখবো। তুমি কি শোনাবে পারমিতা দি এখন? আমি এবার একটু রবীন্দ্রনাথের কবিতা শোনাই। রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের 29 নম্বর কবিতা। আচ্ছা, শুনি। যেদিন তুমি আপনি ছিলে একা, আপনাকে তো হয়নি তোমার দেখা, সেদিন কোথাও কারো লাগি ছিল না পথ চাওয়া, এপার হতে ওপার বেয়ে বয়নি ধেয়ে, কাঁদন ভরা বাঁধন ছেঁড়া হাওয়া, আমি এলেম ভাঙলো তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটলো আলোর আনন্দ কুসুম, আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে দুলিয়ে দিলে নানা রূপের দোলে, আমায় তুমি তারায় তারায় ছড়িয়ে দিয়ে উড়িয়ে নিলে কোলে, আমায় তুমি মরণ মাঝে লুকিয়ে ফেলে ফিরে ফিরে নূতন করে পেলে, আমি এলেম কাঁপলো তোমার বুক, আমি এলেম এলো তোমার দুঃখ, আমি এলেম এলো তোমার আগুন ভরা আনন্দ,
জীবন মরণ দুঃখান্তলা ব্যাকুল বসন্ত, আমি এলেম তাই তো তুমি এলে, আমার মুখে চেয়ে আমার পরশ পেয়ে আপন পরশ পেলে। আমার চোখে লজ্জা আছে, আমার বুকে ভয়, আমার মুখে ঘোমটা পড়ে রয়, দেখতে তোমায় বাঁধে বলে পড়ে চোখের জল। ওগো আমার প্রভু, জানি আমি তবু আমায় দেখবে বলে তোমার অসীম কৌতূহল, নইলে তো এই সূর্য তারা সকলই নিষ্ফল। বাহ, কি সুন্দর বললে দিদি। আর রবি ঠাকুরের কাঁধে মাথা রেখে আমরা কত মানুষ যে আমাদের মন খারাপের বৈতরণী পার করি, সে বোধহয় শুধু উনি জানেন। এই যে এত সুন্দর তোমার উচ্চারণে তুমি উচ্চারণ করলে, এবং আমরা কোথাও বুধ হয়ে কিন্তু সে কথাই শুনছিলাম। এবং রবি ঠাকুরের আশা মানেই একটা বিরাট নির্ভরতা আমাদের কাছে। আমি আমার কটা লাইন বারবার উচ্চারণ করি। ওই যে জীবন জুড়ে তুমি আছো, প্রজন্মতেও তুমি, জীবন জুড়ে তুমি আছো, প্রজন্মতেও তুমি, তোমার সৃজন শ্রাবণ ধারায় মেলায় পৃথিবী, তোমার কথা কবিতা তোমার, তোমার গানের সুর অন্ধকারেও বাঁচতে শেখায় প্রাণের রবি ঠাকুর। বোধহয় তাই, অন্ধকার ধরে বাঁচতে শেখায় আমাদের প্রাণের রবি ঠাকুর। একটু দেখি কারা কি লিখছেন, তারপরে আমি সুকান্ত দার কাছে আসবো। পুরব কুমার দাস লিখছে সুকান্তর আবৃত্তি খুব ভালো লেগেছে, পারমিতার আবৃত্তি অবশ্যই শুনবো। আমার বোধহয় এতক্ষণ শুনেই ফেলেছেন। অনুপ কুশলদা রয়েছে, অনুপ কুশলদা আমার খুব প্রিয় মানুষ, এত বড় বড় কাজ করছে দাদা, সেই মানুষটা সাহস দেখে আমি প্রতি মুহূর্তে প্রাণিত হই, উৎসাহিত হই। কবিতা, বাংলা কবিতা করার ফাউন্ডেশন নিয়ে তার যে বিশ্বব্যাপী চিন্তা, সেই চিন্তার কোথাও একটা অংশে আমি রয়েছি, এটা আমার ভালো লাগার জায়গা। দাদাকে অনেক শুভেচ্ছা। লিখছে আদি সুন্দর দেখাচ্ছে, অনেক ধন্যবাদ দাদা, আমাকে একটু ভালোবাসে তাই তার চোখে খারাপ লাগলেও সুন্দর লাগবেই। রাফিয়া সুলতান লিখছেন বাহ পারমিতা দি, রবীন্দ্রনাথ শুনলেই মনে শান্তি লাগে। একদম তাই, আমার সাথে বোধহয়, এবং রাফিয়া সুলতানের সাথে বোধহয় সব দর্শকরা একমত হবেন। অনুপ কুশল লিখছেন বাহ পারমিতা দি, ভালো লেগেছে তাদের, অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের মতামত লিখে জানান অনুষ্ঠান কেমন লাগছে। অনুষ্ঠানের কোনো অনুরোধ থাকলে আমাদের কাছে জানাবেন, আমরা সরাসরি আমাদের প্রিয় আবৃত্তি শিল্পীর কাছে পাঠিয়ে দেবো। আবার আমি দর্শকদের কমেন্ট শুনবো। দর্শক বলতে খানিকটা বাদেই, কেন কি এই যারা দেখছেন, কবিতার তো মাস পিপলদের জন্য নয়, এটা আমি বারবার বলি, কবিতা এলিট অভিজাত দর্শকদের জন্য, এবং যারা দেখেন তারা ভীষণভাবে গুণী চিন্তার মানুষ, এবং তাদের সৌন্দর্য স্বকীয়তায় তারা কিন্তু সপ্রতিভ। তারা যখন শোনেন ওই 20 জন দর্শক আমাদের কাছে 20,000-এর মতন হয়ে যায়। সুকান্তটা তাই না? একদম একদম। হ্যাঁ, আমি সুকান্তদার কাছে আসি, তারপরে আবার দর্শকদের কথায় আসবো। সুকান্তদা, সিলেটে থাকো, ঢাকা থেকে বেশ খানিকটা দূর, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, তুমি সিলেটে রয়েছো। সুকান্তদা, কখনো কি কোথাও গিয়ে মনে হয় যে আবৃত্তি চর্চা, সাংগঠনিক চর্চা বাংলাদেশের ঢাকায় থেকে যতটুকু সুযোগ সুবিধা এবং যতটা সুবিধা পাওয়া যায়, সিলেটে কি অতটা সুবিধা রয়েছে, বা কোথাও কি মনে হয় যে অনেকটা সুযোগ বঞ্চিত আমরা? এই ফিলিংটা যদি আমাদের সাথে তুমি একটু শেয়ার করো। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। একটা বিষয় হচ্ছে কি, যে ঢাকা তো আসলে রাজধানী, এবং রাজধানীর একটা অন্যরকম একটা অনুভব আছে, অনুভূতি আছে। হয়তোবা ঢাকায় দেখা যাচ্ছে যে প্রতি মাসে 5 থেকে 6টা হয়তো অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এখানে আবার সিলেটে দেখো হয়তো 2 মাস 3 মাস অন্তর অন্তর হয়তো একটি অনুষ্ঠান হচ্ছে। তাই তারতম্যটা কিছুটা হলেও থাকবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমরা সিলেটে যারা আছে, বা আমার কথাই যদি আমি বলি, আমি কিন্তু শুধু যে সিলেটে করছি তা নয়, আমি কিন্তু পুরো বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি আবৃত্তিকে নিয়ে। আমি কিন্তু শুধু বাংলাদেশ নয়, আমি বাংলাদেশের বাইরেও, দেশের বাইরেও যাচ্ছি আবৃত্তি নিয়ে। তবু অঞ্চল ভেদে কিছুটা তো তারতম্য থাকবেই। কেন, ঢাকা রাজধানী, সেখানে অনেক আয়োজনগুলো অনেক বেশি, এবং ভালো ভালো কাজগুলো হচ্ছে। সিলেটেও হচ্ছে, কিন্তু অবশ্যই রাজধানী থেকে তো এত বেশি হবে না, রাজধানী থেকে কম। তবে হ্যাঁ, আর
আয়োজনগুলো অবশ্যই মানসম্পন্ন হচ্ছে। সেদিক থেকে যারা একটু আমরা যারা সিলেট বা এই ধরনের অঞ্চলগুলোতে আছি, সুযোগ সুবিধা কম বলবো না, হয়তো কিছুটা কিছুটা হয়তো কম, কিন্তু নিজের ইচ্ছা থাকলে কিন্তু এখন যে সময়টা এসেছে, এই সময় কিন্তু নিজের ইচ্ছা থাকলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। সিলেটে আছি বলে যে অন্য কারোর সাথে যোগাযোগ হবে না বা অনুষ্ঠান করতে পারবো না তা নয়, কিন্তু যোগাযোগ হচ্ছে এবং কাজ হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে। একদম তাই। আমরা বলো দাদা, বলো। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই সময়টা কিন্তু এখন প্রযুক্তির যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। এখন কিন্তু কেউ কিন্তু চুপ করে বসে থাকে না, সবাই কিন্তু দেখবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সবার সাথে সবার একটা পরিচয় হয়ে যায়। সে কারণে হয় কি যে আগে একটা সময় ছিল যে একটা নির্দিষ্ট জায়গায় বন্দি হয়ে থাকা, সেই সময়টা এখন আর নেই। এখন সবাই চারদিকে ছড়িয়ে গেছে, এবং আমি যেমন এখান থেকে সিলেটের থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি, যোগাযোগ করছি। আমার অনুষ্ঠানেও সিলেটের বাইরে থেকে অনেকে এসছে, দেশের বাইরে থেকে অনেকে এসছে। এই যে এই সময়টা আসলে একটু অন্যরকম, সে কারণে যে সিলেটে আছি বলেই যে যোগাযোগ হচ্ছে না তা নয়, হচ্ছে। তবে কিছু যেটা বললাম যে রাজধানীর তো একটা প্রভাব থাকবেই। একদম তাই, খুব সুন্দর করে সুকান্তদা কিন্তু বললেন। সাথে এটাও কিন্তু জানিয়ে দিয়ে গেলেন আমাদের যে পৃথিবীর যে প্রান্তে যে কোনায় থাকি না কেন, যদি কাজ করবার মানসিকতা থাকে, যদি শিল্পের প্রতি আকর্ষণ থাকে, তাহলে বোধহয় কাজ করা সম্ভব। ওই যে বিশ্বাস রেখো বুকের ভিতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে জয়ী তুমি হবে। জয়ী হতেই হবে, ছোট্ট একটা জীবন খেলায় নষ্ট না করি। একটা কথা রয়েছে দাদা হিন্দিতে, বিতে হুয়ে পল কবি ওয়াপস নেই আতি। চলে যাওয়ার সময় কখনো ফেরত আসে না। আমরা যে সময়টুকু পার করে যাচ্ছি, ওই সময়টুকু মূল্যবান, ওই সময়টুকুই ভালো। ওই সময়টুকু ভালো ভেবেই আমরা অনেক অনেক ভালো থাকি একটা গোটা জীবন নিয়ে, তাই না? একদম। পারমিতা দি, একটু তোমার কাছে আসি। আমি তারপর দর্শকদের লেখা পড়বো, তারা কি লিখেছেন, আমার সম্মানিত দর্শক যারা রয়েছেন তাদের কথা শোনাবো। পারমিতা দি, তোমার কি মনে হয় যে সব কবিতায় আবৃত্তি করা যায়, নাকি মনে হয় কিছু কবিতা তো অন্তরে পড়ার, কিছু কবিতা অন্তরের মধ্যেই থাকে, নীরবে পড়েই তাতে সার্থক? এই বিষয়টা নিয়ে তুমি আমাদের একটু কি বলবে? আসলে কবিরা তো কবিতা লেখেন তাদের নিজের মতো করে, ধরো সন্তান যেমন জন্ম দেয় সেই রকমই একটা ব্যাপার আর কি। এইবারে আমাদের কাছে যখন পড়ে, মানে আমরা যারা কবিতা বলতে ভালোবাসি, ধর আবৃত্তি করি আর কি, এবার তারা তো বেছে নেবই আর কি, কে ভালো কে খারাপ, এটা তো একটা ব্যাপার থাকবে। ব্যাপারটা হচ্ছে অনেক কবিতা ভীষণ ভাবে পড়তে ভালো লাগে, একদম সত্যি একান্তে পড়বো, নিজের মতো করে পড়বো, এটা ভালো লাগে। আবৃত্তি করার জন্য একটু তখন চুজি হতেই হয় যে কোনটা আমি পড়তে পারবো বা আমি লোকের কাছে পৌঁছতে পারবো, সেটা তো আমাকে তখন পড়ে নিজেকে বুঝতে হয় যে আমি এটা বলতে পারবো কিনা। সব কবিতা আবৃত্তিযোগ্য তো একদমই হয় না কখনো, আমার তো তাই মনে হয়। একদম একদম তাই। খুব সুন্দর করে স্পষ্ট ভাষাতেই পারমিতা দি তুমি বললে, সব কবিতা আবৃত্তি যোগ্য নয়। আবৃত্তির জন্য কিছু কবিতা আলাদা পছন্দ করতেই হয়, যেটা মানুষের উচ্চারণের ফলে মনে লাগে। একদম তাই, আমি দিদির সাথে একমত। দেখি কারা কি একটু লিখেছে। রূপা পাল লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অনেক ধন্যবাদ, প্রাণিত হই, সাথে থাকবেন। জনা অধিকারী লিখছে, আদি ভাই আপনার সঞ্চালনা ভালো লাগছে, অনেক ধন্যবাদ, উৎসাহিত হই, কথা বলবার আরো আরো ইচ্ছা শক্তিটা বেড়ে যায় এরকম শুনলে। স্বরূপ সেনগুপ্ত লিখছেন, কেমন আছেন, ভালো আছি, কবিতাটা শুনতে চাই। সুকান্ত তার কাছে বোধহয় এই অনুরোধ রয়েছে, আমি পাঠিয়ে দিলাম। রূপাপাল আবার লিখছে, আদির সঞ্চালনা খুব সাবলীল, অনেক ধন্যবাদ, প্রাণিত হই, সাথে থাকবার জন্য, শেষটুকু থাকবেন বলে আমার বিশ্বাস। আবু নাসের মানিক ভাই লিখছে, ভালো হচ্ছে সুকান্ত, পারমিতা, আদি, ভালোবাসা নিরন্তর। দাদা আপনার প্রতিও ভালোবাসা, আপনি আমাদের সাথে রয়েছেন, আমরা সম্মানিত। রামপদ ভৌমিক, দাদা আমার খুব প্রিয় মানুষ হয়ে উঠেছেন ইদানিং, তার লেখা আমি পড়েছি এবং সেই মানুষটা আমার সাথে রয়েছেন, খুব প্রিয় কবি, লিখছেন খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, সাথে থাকবেন দাদা। অনুপ কুশল লিখছেন, সুকান্ত দার কথা ভালো লাগছে, মানুষটা খুব বিনয়ী, দক্ষ সংগঠক এবং গুণী শিল্পী, দাদার পিছনের দেওয়াল ক্যানভাসটা খুব সুন্দর দেখতে লাগছে। অনুপদা নিজেও কবি এবং তাই জন্য বোধহয় কবিতার
যত রসদ এরকম ভাবেই খুঁজে নেয়। অনুপ কুশল দাকে আমরা এরকম কোন একদিন পর্দায় হাজির করিয়ে তার থেকে কবিতা শুনবো, সেই প্রত্যাশা রয়েছে। অনুপ কুশল আবারও লিখছে, আদির সঞ্চালনা সত্যি আকর্ষণীয়। দাদা ভালোবাসো তাই তোমরা, ওই ভালোবাসাটুকু আমার আমার সাহস, সাথে থাকো। আমি পারমিতাদির কাছে উচ্চারণে আসবো, তার আগে সুকান্তদের একটা উচ্চারণ শুনে পারমিতাদির কাছে আসবো। সুকান্তদা কি শোনাবে? আচ্ছা, একটা কাজ করি, বেশ কিছু অনুরোধ এসেছে, আমি শুধু পরে ভুলে যাব। এই তুমি একটা বলেছিলে যে কেমন আছেন, ভালো আছেন। হ্যাঁ, কেমন আছেন, হ্যাঁ, এই কবিতাটা আমি একটু করে নিই, কারণ পরে আসলে ভুলে যাব। অনেকগুলো অনুরোধ এসেছে, যেহেতু এটা এখন মনে হচ্ছে, তো এটা একটু করে নিই। আমার খুব পছন্দের কবি এবং আমার পছন্দের কবি চট্টগ্রামের মেয়ে জান্নাতুন নূর দিশার একটি কবিতা আমি পড়ছি। যে কবিতাটা অনুরোধ এসেছিল, কেমন আছো, ভালো আছি। এই শহরে আমার কোনো বন্ধু নেই, অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অভিযোগ, অভিযোগ বা উৎকণ্ঠা কিছুই নেই। বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি, তা বন্ধুহীনতার জন্য নয়, নয় একাকিত্বের, কেবল এক রাশ ক্লান্তির। এ শহরে ক্লান্তি মুছবার মতো গামছা নেই। আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি। এই শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘশ্বাস নিয়ে বয়ে বেড়াই। এই শহরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পড়ে আছে। বিধবা মন নিয়ে সংসারের যাপিত জীবন পার করছি আমরা। আমরা একা একা শুধু চলছি পথ। এর চেয়ে তো নৃশংস নয় আমার এ বন্ধুহীনতা। আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে। যে শহরে সকালের রোদের অভিশপ্ত হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবন যাপন, সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার মুখ ভারী করব? শীঘ্রই ছেড়ে চলে যাব এ শহর, দূরে অন্য কোন শহরে গর্ব বসতি। তবে অত তারা নেই। যদি ঠিক ট্রেনের অপেক্ষায় কেটে যায় অনেক সময়, অনেক কাল, অনেক বছর, একটা জন্ম, তবু কখনো ভুল ট্রেনে চড়ব না। এ শহরে আমার কোনো বন্ধু নেই, অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অভিযোগ, অভিযোগ কিছুই নেই। বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি, তা বন্ধুহীনতার জন্য নয়, নয় একাকিত্বে, কেবল এক রাশ ক্লান্তির, কেবল এক রাশ ক্লান্তি, কেবল এক রাশ ক্লান্তির। করছিলাম আমার এই খুব পছন্দের দিশার কবিতাটা। দাদা কিচ্ছু বলার নেই, তুমি যদি এরকম কবিতা আমাদের সারা রাত শোনাও, আমাদের একরাশ ক্লান্তি কখনোই আসবে না। তোমার এই উচ্চারণ আমরা সেকেন্ড সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে ঘন্টার ঘন্টা শুনতে পারি। এই কবিতার উচ্চারণে আমরা থাকতে পারি। যে কথা রয়েছে না, দেখো, নষ্ট সময় করে খেলা বিচ্ছিন্ন দ্বীপের কথা রাখেনি, কথা দিয়েছিল যারা। একটা জীবন হেরেছিল, কিছু মুখ হেসেছিল মৃদু। আজ তোমায় বলি, হেরে যেও, হারিয়ে যেও। তো যত ক্লান্তি আসুক, যত দুঃখ আসুক, যত অপেক্ষার অসম্পূর্ণ গল্প প্রতিদিন একটু একটু করে তৈরি হোক, এই অসম্পূর্ণ গল্পের সম্পূর্ণতা দিয়ে তুমি একটা জীবনকে অমর করেছো। এইটুকু প্রত্যাশা, এইটুকু অনুরোধ, উপরোধ, এইটুকু বিনীত নিবেদন আমার প্রিয় মানুষদের জন্য। সুকান্ত দা, আমি একটা কথায় কথায় বলি জানো, ইন্দোনেশিয়ায় ব্রিজ ভেঙে অনেক মানুষ মারা গেলে আমার খুব একটা কষ্ট হয় না, কিন্তু আমার আশেপাশের মানুষ যারা রয়েছেন তারা যখন কষ্ট থাকে, তারা যখন খারাপ লাগে, তারা যখন খারাপ থাকে তখন খারাপ লাগে। আমরা সবাই যদি একটু একটু করে চেষ্টা করি আমাদের কাছের মানুষদেরকে ভালো রাখবার,
পৃথিবীটা অনেক বেশি সুন্দর হতে পারে, অনেক সুন্দর চেষ্টা করি, আমরা সেইটুকু চেষ্টা করি ভালো থাকবার। আমি একটু পারমিতাদির কাছে আসবো, তার আগে একটু বলি কারা কে লিখছেন। পলিপাল লিখছেন, ভালো লাগছে দাদা, অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য, সাথে থাকবেন। স্বরূপ সেনগুপ্ত কৃতজ্ঞতা, প্রিয় দাদা, কৃতজ্ঞতা জানিয়েছেন স্বরূপ সেনগুপ্ত, তার অনুরোধের কবিতা তুমি পড়েছো দাদা। রূপা পাল লিখছেন, সুকান্ত দা অসাধারণ। আমি রূপা পাল তার সাথেও একমত, সুকান্ত দা সত্যি অসাধারণ। পলিপাল আবারও লিখছেন, বাহ, অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমি বিশ্বাস করি আপনারা শেষটুকু সাথে থাকবেন, আর যেইটুকু সময় আমরা রয়েছি। পারমিতাদির কাছে আসি। পারমিতাদি, তুমি কি শোনাবে? তারপরে তোমার কাছে একটি প্রশ্ন রাখবো জানবার জন্য, এখন কি শোনাবে? আমার বেশ ভালো লাগার একটা কবিতা, সেটা হচ্ছে কেতকী কুশারী ডাইসনের লেখা তোমার সঙ্গে। কিভাবে করবো? তোমার সঙ্গে সুখসারির খাঁচা কিনতে যাব, এমন কোনো কথা দিয়েছিলাম কিনা এখন আর তা মনে করতে পারছি না, কিন্তু মনে পড়ছে তোমার সঙ্গে আমার পার্ক সার্কাসের মোড়ে দেখা করার কথা ছিল। আমি 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলাম, আসোনি তুমি। সকালের বারান্দায় পা ছড়িয়ে বসে তুমি বলেছিলে তোমার সঙ্গে দক্ষিণ দুয়ারে ঘরে বসে একটা গোটা দুপুর কবিতা পড়ব। তারপর কত ঘুঘু ডাকা দক্ষিণ দুয়ারে দুপুর গেছে, কত ছাদের আলসেতে কত কাঁচা শাড়ি শুকিয়ে কাঠ হয়েছে, কিন্তু আমার সঙ্গে কবিতা পড়ার সময় আর তোমার হয়নি। সিগারেট ধরাতে ধরাতে বেগুনি সন্ধ্যায় তুমি বলেছিলে তোমার সঙ্গে সাঁওতাল পরগনায় যাব, সেখানে খাটিয়া আর মহুয়ার মদ পাওয়া যায়। তারপর কত সমুদ্র পার হলাম, বাঙ্কে মেঝেতে স্প্রাঙ্গদিতে চিত হলাম, লাল সাদা গোলাপি বাদামি নানা রঙের পানীয় চেখে দেখলাম, কিন্তু খাটিয়া আর মহুয়ার খোঁজে তোমার সঙ্গে সাঁওতাল পরগনা আর যাওয়া হলো না। ভেবেছিলাম আমার একটা মেয়ে হলে তার নাম রাখবো মহুয়া, মেয়েও হলো না। তোমার সঙ্গে আমার পৌষ মেলা যাবার কথা ছিল, তোমার সঙ্গে সুপারমার্কেটের ভিড়ে বাজার করার প্রতিশ্রুতি ছিল, তোমার সঙ্গে ঝালমুড়ি খাওয়ার নেমন্তন্ন ছিল, তোমার মিটিং এ আমার মদত দেবার ডাক ছিল, তোমার কাঁধে মাথা রেখে কাঁদবার পাঠ ছিল। ফর্দটা খুঁজে পাচ্ছি না। বাহ বাহ, কি সুন্দর করে অনেক স্বপ্নের রচনার কথা কিন্তু তুমি বলে গেলে দিদি, অনেক সুন্দর। যেখানে অপেক্ষার পারদ কিন্তু পরতে পরতে, আমরা বেশিরভাগ মানুষ বোধহয় এরকম ভাবেই একটা অপেক্ষার তিল তিল করা গল্প গড়ে তুলে এই পৃথিবী থেকে বিদায় নিই। চেষ্টা করি এই পৃথিবীর এরকম একটা সময় এসে আমরা যতটুকু পারি ভালো থাকি, আর অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণতা দান করি। আমরা চাইলেই পারি এক অভিমান থেকে আর এক অভিমান হয়ে অভিমানের পাহাড় না তৈরি করে অভিমানে অভিমানে ঝগড়া করে আবার ভালো থাকি। দিদি কি বলো? একদমই তাই, একদমই তাই। এইভাবেই ভালো থাকার চেষ্টা করতে হয়, না হলে তো পিছিয়ে পড়তে হয়, নিজেকে তখন নিজেরই খারাপ লাগার ব্যাপার হয়। আর নিজে ভালো না থাকতে পারলে আমি অন্যকে ভালো রাখবো কি করে, সেটা একটা ব্যাপার আছে। একদম তাই। দিদি, একালের কবিদের মধ্যে আবৃত্তিযোগ্য কবিতার ক্ষেত্রে তুমি কাদের কবিতা বেশি পছন্দ করো পড়তে, যদি একটু বলো? একালের বলতে মানে একাল বলতে কি আমরা এখন এই সময় যারা লিখছেন, যাদের কবিতার নাম ডাক এই সময়ে?
আমার অনেকের কবিতাই ভালো লাগে, চন্দননাথ আছেন, রেহান কৌশিক আছেন, অমিত চক্রবর্তী আছেন, অনেকেই আছেন, রুদ্র গোস্বামীর কবিতা ভালো লাগে। আচ্ছা, এদের কবিতা তুমি পড়ো? হ্যাঁ, একদম। বেশ। দিদি একটু যদি তোমার একটু এই কথাটা আমাকে একটু বলো, যে কবিতা এমন একটা শিল্প, যেই শিল্পে তুমি দেখো যে শিল্পীরা আর্থিক যে সহযোগিতা শিল্পের এই মাধ্যমটাতে প্রায় নেই বললেই চলে। তো তোমার কি মতামত, আবৃত্তি শিল্প কি কোনোদিন এরকম ভাবে ঘুরে দাঁড়াতে পারবে যেখানে শিল্পীদের এই আর্থিক সহযোগিতার জায়গাটা আসতে পারে? বা তোমার কি মনে হয় যে আবৃত্তি শিল্প ঘুরে দাঁড়িয়ে একটা বিরাট ভালো জায়গায় যাবে? এই বিষয়টা নিয়ে তোমার কি মনে হয় একজন আবৃত্তি শিল্পী হিসেবে? এই দেখো, তুমি প্রথমেই বলেছো অনুষ্ঠানের শুরুতে যে আবৃত্তি কারা শোনে, বিশেষ মানে তাদের যারা চিন্তা ভাবনা করে বিশেষভাবে করে গেছেন আর কি করেছেন, এই শিল্প নিয়ে চর্চা করছেন এখনো, তাদের পক্ষেই হয়তো সম্ভব। আমার মনে হয় না আমরা এই যুগে দাঁড়িয়ে এইভাবে কবিতাকে নিয়ে পথ চলে কবিতার থেকে আমরা কিছু উপার্জন করে, আমার মনে হয় না সেটা এখন অন্তত সম্ভব। যেহেতু আমরা কিন্তু কবিতা কিন্তু বলতে অনেকেই ভালোবাসি, কবিতা কিন্তু বলতে ভালোবাসি, কিন্তু কবিতাকে শিল্প হিসেবে কিন্তু এখনো অনেকেই কিন্তু কদর করতে পারেন না। এটাও কিন্তু একটা ব্যাপার, আবৃত্তি যে একটা শিল্প মাধ্যম আলাদা করে, সেটা কিন্তু এখনো অনেকে মানেন না, কিন্তু বড় বড় লোকেরাও কিন্তু এখন সেভাবে মানতে পারেন না। আমার মনে হয় যে হয়তো অনেকে ভাবতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে সেইভাবে পয়সা রোজগার করা মানে একটা সংসার চালানো হয়তো সম্ভব নয়। আচ্ছা, এটা তোমার মনে হয় যে আবৃত্তি থেকে এই জায়গায় পৌঁছানোটা একটু কঠিন? দিদি একদম তোমার পারসেপশন, তোমার যে চিন্তাধারা এই সময়ে সে একদম সত্যি চিন্তা ভাবনা, সম্মান করি তোমার চিন্তা ভাবনাকে। তারপরেও দিদি একটু জানাই কথায় কথায়, আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কয়েকটি সংগঠন এবং বাংলাদেশের বেশ কয়েকটি সংগঠন তারা প্রণামী দিয়ে সাম্মানিক দিয়ে কবিতা আবৃত্তির যে ধারা সেই ধারাটাকে কিন্তু চলমান করবার চেষ্টা করে চলেছেন প্রতি মুহূর্তে। এবং আমরা বিশ্বাস করি যে কোথাও গিয়ে আবৃত্তির এই চিত্রটা আমরা ভীষণ তাড়াতাড়ি দেখতে পাবো, বিশ্বাস করি। যদিও সেই পথটা তোমার কথা মতোই খুবই কঠিন পথ ওই জায়গাটাতে আসা, তারপরেও আমরা বিশ্বাস করি যে হয়তো এরকম একটা দিন আসবে। এরকম আশা নিয়ে থাকি আমরা, সেই আশাতেই থাকি। একদম একদম। দিদি তোমার এবার একটু উচ্চারণে আসবো, কি শোনাবে তুমি? তারপরে সুকান্ত দার কাছে আসবো। আমি একটা ছোট্ট কবিতা এখন শোনাই, মন্দাক্রান্তা সেনের। ঠিক আছে, আমি একটা পাঠ করছি। হ্যাঁ, আচ্ছা। কবিতাটার নাম হচ্ছে বৃষ্টির দিন। এখন যখন সময় ছিল তখন কেন কাঁদলে না? আর পাবে না ছাড়া জেনেও বুকের ভেতর বাঁধলে না? আকাশ জুড়ে তড়িৎ নাচে, বৃষ্টি ঝরে জানলা কাচে, মেঘ জমেছে দেখেও তাকে আপন করে সাধলে না? নিজেই তুমি বৃষ্টি হয়ে তখন কেন কাঁদলে না? ঝড়ের সাথে কষ্ট আসে, বজ্রপাতের অট্টহাসে, অন্ধকারের অন্তরালে অন্তরে ফাঁদ পাতলে না? অন্তরাতে সঞ্চারিতে নতুন ব্যথা গাঁথলে না? বাহ, কি সুন্দর! মন্দাক্রান্তা সেন আমার আরেকজন খুব প্রিয়, আমার খুব প্রিয় কবি। তার কবিতা আমি পড়ি, এবং শুধু আমি নয়, তার কবিতা অনেক মানুষ পড়েন। তার কবিতা পড়বার মতনই একদম। দিদি যে একটু আগে বলছিলে যে কবিতাটা আমি পাঠ করি, কিন্তু কি সাবলীল পাঠ করলে, কি সুন্দর পাঠ করলে। আমি তোমার কাছে যে প্রশ্নটা রাখতে চাই,
দিদি তোমার কি মনে হয়, মানে তোমার কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য, মানে কবিতা পড়া না আবৃত্তি করা, কোনটাতে বেশি তুমি আনন্দ পাও? কবিতা পড়াটা অন্য জিনিস, নিজের মতো পড়তে ভালোবাসি, কিন্তু আমি কাউকে শোনাতে গেলে তখন একটু মুখস্থ থাকলে আবৃত্তিটা ঠিক মতো করা যায়। আমি সেটাতে বেশি স্বচ্ছন্দ আর কি, মানে না দেখে বলা, মানে আবৃত্তি করা যেটা বোঝায় আর কি, সেটাতে আমি বেশি স্বচ্ছন্দ। আমি পাঠ করতে একটুখানি মানে আমার একটু জড়তা লাগে আর কি। আচ্ছা, বেশ, মানে তুমি সব সময় না দেখে পড়তে বেশি পছন্দ করো। একদম তাই, এবং মনে হয় আমাদের সবার এরকম ভাবেই উচিত, আহ, একটু না দেখে পড়া। আবেগ, তাতে বোধ বোধহয় বেশি আসে, তাই না দিদি, কি মনে হয়? আত্মস্থ হয় না, একদম আত্মস্থ হয় না তো ব্যাপারটা, না দেখে বললে পরে ব্যাপারটা ভেতর থেকে আসে না, তখন তো আমার মানে সবসময় চিন্তাটা খাতার দিকে থেকে যায় না। সেই ঠিক। কারণে আমার ব্যক্তিগত মতামত যে মুখস্থ করে বললে পরেই হয়তো আবৃত্তিটার কি যথাযোগ্য হয় আর কি। দিদি তোমার তিনজন প্রিয় আবৃত্তি শিল্পীর নাম করো দেখি। আমি তো যার কাছে শিখেছি, আমার গুরুদের কথা তো আমি বলবোই। প্রথমে আমি শ্রীমতী রত্না মিত্রর কথা বলবো, 1 নম্বর। দ্বিতীয়ত আমি সুমন্ত্র সেনগুপ্তর কথা বলবো। আর আচ্ছা 3 নম্বর আমি শ্রী উৎপল কুন্ডুর কথা বলবো। এই আচ্ছা, তিনজন আমার কাছে ভীষণভাবে প্রণম্য, এবং আমি অনেক কিছু শিখতে পারি এদের কাছ থেকে, অনেক কিছু শিখি, আমার ভালো লাগে। বেশ বেশ, একদম তাই। তুমি তিনজন বটবৃক্ষের নাম করলে, আবৃত্তির যে জগৎ, যেই পৃথিবী, সেই পৃথিবীর এই মানুষ তিনজনই এক একটা নক্ষত্র। তাদের সাধনা, একদমই তাই। তাদের চিন্তা চেতনায় তো আমরা উচ্চারণ করবার সাহস পাই। একদম তাই। দিদি এই কালের আবৃত্তিকারদের কথা যদি একটু বলো, মানে একদম তরুণ আবৃত্তি শিল্পী বা যারা এখন আবৃত্তি করছে, তাদের তাদের নাম করলে তুমি কোন 2-3 জনের নাম করবে? এখন আবৃত্তি করছে, সেক্ষেত্রে বলাটা একটুখানি টাফ। অনেকেই ভালো লাগে, তুমিও তো ভালো বলো, তুমি তো আমার সামনে বসে আছো, তুমি আচ্ছা, তো ভালো আবৃত্তি করো, সেটা তো সকলেই জানে। কিন্তু সেইভাবে বলা মানে খুব টাফ। অনেকেই ভালো বলে, আমি আসলে নাম করতে চাই না, কারণ বুঝেছো, সেইভাবে আলাদা করে আমি নাম করতে চাই না। তুমি এখানে একটু পলিটিক্যাল কারেক্ট থাকলে, কারণ কে রাগ করবে কে রাগ করবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু এসেই যায়। সুতরাং হ্যাঁ দিদি, একটু পলিটিক্যাল কারেক্ট থাকলে বেশ। পূরব কুমার দাস লিখছেন, বাহ চমৎকার হয়েছে আবৃত্তি, অনেক ধন্যবাদ। আবার উনি লিখছেন, দুজন শিল্পীর কাছে ছড়া শোনার অনুরোধ রয়েছে। আমি দুজন শিল্পীর কাছে আমাদের এই অনুরোধ পাঠিয়ে দিলাম। রূপা পাল লিখছেন, পারো আবৃত্তি করতে বেশি ভালোবাসে। একদম, মানে দিদি যেটা তুমি বললে, তোমাকে কিন্তু খুব সুন্দর একটা সংক্ষেপ নামে কিন্তু ডেকেছে, এই নামটা। আমার বন্ধু, ও আমার বন্ধু, আচ্ছা বান্ধবী। আচ্ছা, দিদি এই পারো নামটার মধ্যে কিন্তু অদ্ভুত রকমের একটা সাহিত্যের গন্ধ লেগে রয়েছে আর কি, এটা তুমিও জানো, এবং নামটাই সুন্দর। দিদি পারমিতা মানে কি, এটি যদি বলো একটু। পারমিতা মানে সৌন্দর্য। আচ্ছা আচ্ছা, বেশ। পারমিতা মানে সৌন্দর্য। আচ্ছা, পূরব কুমার দাস লিখছে, নির্মলেন্দু গুণের কবিতা সুকান্তর কাছে শুনতে চাই। বেশ, আমি কথায় কথায় দর্শকদের একটু জানিয়ে রাখি, আমাদের একটি যান্ত্রিক ত্রুটির জন্য সুকান্ত দাকে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন না, আমরা চেষ্টা করছি তাকে যুক্ত করবার। এসে গেলেই আমরা তার কবিতা শুনবো। পারমিতাদি, তুমি এখন কি শোনাবে, তোমার একটি উচ্চারণ যদি রাখি। আমি তাহলে এখনকার কবিদের কথা যখন বললে, তখন আমি একটু রেহান কৌশিকের লেখা একটু পড়ে শোনাই। আমরা তো সবাই এখন অন্ধকার জগতের মধ্যে আছি, মানে অন্ধকার জীবন অতিক্রম করে কবে আমরা আশার আলো দেখতে পাবো, সেই রকমই একটি কবিতা উনি লিখেছেন। কবিতাটির নাম হচ্ছে সাহস। আচ্ছা, এটি আমি শুনি। পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? কেন এত ভয় করো, কেন এত কেঁপে ওঠো ত্রাসে? এখনো অনেক গাছ জেগে আছে অগাধ ছায়ায়, ছড়ানো রয়েছে পথ ইতস্তত বাঁকে। স্মৃতি যদি তঞ্চকতা করে, পুরনো টায়ার থেকে খুলে নেব দাগ, পাপ আর পুণ্যময় দিনে। ফিরে যাব ক্রমাগত ভ্রমণ ফুরলে, যাওয়াকে যাওয়া তো কেউ বলে না তো কখনো। চৌকাঠ ডিঙিয়ে বলে আসি, হয়তোবা
ধুলো চায় মুছে দিতে আমাদের দ্রাবিড় জীবন, কেউ তবু পেরেছে কি সমগ্রে নেভাতে? কেন এত ভয় করো, কেন এত কেঁপে ওঠো ত্রাসে? পাহাড়ে খাদের বাঁকে ঘুরে যায় বেলুচ রমণী, দোপাট্টায় গেঁথে রেখে আশ্চর্য দুপুর, লাল কালো সাদা চেরি ফুটে আছে দুরন্ত বাগানে। এখনো তো বাকি থেকে গেছে এইসব ছোঁয়াছুঁই বিজনে কোথাও। কেন এত ভয় করো, কেন এত কেঁপে ওঠো ত্রাসে? বলো আছি, খুব ভালো আছি, এমন সুন্দর সর্বনাশে। রেহান কৌশিকদার লেখা তুমি পড়লে এবং কত সুন্দর কবিতা তুমি পড়েছো। রেহান কৌশিকদা আমারও খুব প্রিয় কবি এবং যারা কবিতা পড়েন তাদের কাছে তিনি খুব সম্মানিত একজন মানুষ। তার লেখা আমাদেরকে প্রাণিত করে, কণ্ঠে ধারণ করতে কিন্তু ইচ্ছেই করে। অনেক ধন্যবাদ দিদি এরকম সুন্দর একটি উচ্চারণ রাখবার জন্য। দিদি তুমি বাংলাদেশের আবৃত্তি শিল্পী, আমাদের সাথে ছিলেন সুকান্ত দা। বাংলাদেশের আবৃত্তির যেই আঙ্গিক এবং আমাদের কলকাতার আবৃত্তি শিল্পীদের যে আঙ্গিক, তুমি কি কোথাও গিয়ে কিছু আলাদা খুঁজে পাও, নাকি মনে হয় এই দুটোই তো একই রকম? কারণ তুমিও বহু মঞ্চে আবৃত্তি করেছো যেখানে বাংলাদেশি আবৃত্তি শিল্পীরা রয়েছে এবং তুমি নিশ্চয়ই এই পুরো বিষয়টার সাথে ভীষণভাবে জড়িয়ে। আমরা যারা আবৃত্তি উচ্চারণ করি আমাদের খুবই কাছের মানুষ এই এপার বাংলা ওপার বাংলার মানুষগুলো। দিদি তুমি কি কোনো সেরকম সে অর্থে কিছু বিস্তার পার্থক্য খুঁজে পাও, নাকি তোমার মনে হয় একই? তো আসলে ব্যাপারটা কি বলতো, বাংলাদেশের শিল্পীদের আমি যেটুকু দেখতে পাই সেটুকু তো পর্দায় দেখতে পাই, মানে পর্দায় বলতে ধরো কোনো অনুষ্ঠানে গিয়ে দেখতে পেলাম বা ধরো ফেসবুকে শুনতে পাই। আমার বাংলাদেশে যাওয়ার কোনো অভিজ্ঞতা হয়নি এখনো, কিন্তু যদিও বাংলাদেশ আমার পৈতৃক ভিটে আর কি, বাংলাদেশের পৈতৃক ভিটে, কিন্তু আমি বাংলাদেশে যাওয়ার এখনো কোনো রকম সুযোগ পাইনি, যেতে পারিনি। সুতরাং বাংলাদেশের কবিদের যেটুকু শুনতে পাই ফেসবুকে, আমার মনে হয় যে ওদের ওখানে চর্চাটাও এইরকম ভাবেই আমাদের যেরকম ভারতের চর্চা হয়, ওদের চর্চাটাও একই রকম ভাবে ওরা ভীষণ ভাবে আরো বেশি করে চর্চা করে আমার মনে হয়। কিন্তু যেহেতু একটু হয়তো কোথাও ওদের মানে ভাষাটার ক্ষেত্রে হয়তো কোথাও একটু কোনো এলাকার ক্ষেত্রে হয়তো একটু টানটা এসে যায় শুনতে গিয়ে, ব্যাপারটা এই আর কি, এইটুকুই মনে হয়। কিন্তু আমার ওরা যথেষ্টই, ওনাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে এবং ওনারা যথেষ্টই ভালো চর্চা করেন এবং বলেন, উচ্চারণ করেন, ভালো লাগে। আচ্ছা, বেশ, একদম তাই। তোমার কথা ঠিক, যে একটা রিজিওনাল টোন যেখানে সব থাকে আমাদের এখানেও রয়েছে। আমরা বিভিন্ন যখন অঞ্চল ভেদে যাই দেখি, এবং তুমি তো জানোই দিদি, এটা বলা হয় যে প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর মানুষের উচ্চারণের আঙ্গিক পাল্টে যায় এবং সেখানে এক একটা বিরাট বিরাট অঞ্চল পরে তো পাল্টাবেই। সেক্ষেত্রে দিদি একটু যদি বলো যে তুমি তো আবৃত্তি করো, তুমি আবৃত্তি শিল্পের সাথে যুক্ত রয়েছো, যারা আবৃত্তি করেন কিন্তু সেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাদেরকে তুমি আজকে কি বলবে, কি উত্তর দেবে? তুমি তো শিখেছো, তোমার সেই অভিজ্ঞতা দিয়ে তারা কি করলে উচ্চারণ ভালো করবে? আমার সবচেয়ে বড় কথা কি, আমি আবৃত্তি শিল্পটাকে আমি গুরুমুখী বিদ্যাই, মানে আমার মনে হয় একটু শিখতে হয়। একেবারে না শিখে কিভাবে করতে হবে, বলতে হবে, বোধটা আনাটা, এটা একটু মানে আমার মনে হয় একটু টাফ মানে আমার জন্য। যারা না শিখে করছে তারা হয়তো অনেকটাই মানে ট্যালেন্টেড, বা তাদের ওই ট্যালেন্ট আমার মধ্যে নেই। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সব কিছু একটু শেখার দরকার আছে, একটু শিখে, এগুলো তো বিশেষ করে গুরুমুখী বিদ্যা, একটু শিখে, একটু জেনে, একটু বুঝে, একটু ভেবে, একটু ভেতর থেকে বোধটা তৈরি হয়ে তারপরে একটু আমরা করলে, এটা নিয়ে একটু চর্চা করলে আমার মনে হয় সেটা হয়তো মানে এই শিল্পটার প্রতি একটু মানে যথার্থ আর কি আমার শ্রদ্ধা জানানো হবে। আমার সেটুকু মনে হয়, ব্যক্তিগতভাবে এটাই মনে হয়। আর তোমার মনে হয় যে আবৃত্তি শিক্ষা একদম গুরুমুখী শিক্ষা, একটু শিখে এলে
আবৃত্তি উচ্চারণে সাবলীল হওয়া যায় বলে তুমি মনে করো? দিদি, আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্বের দিকে আমরা রয়েছি, আমাদের সাথে অনেকেই রয়েছেন। পূরব কুমার দাস লিখছেন নির্মলেন্দু গুণের কবিতা শুকা, আচ্ছা এটা পড়েছিলাম। পূরব কুমার দাস রেহানের কবিতা পাঠ ভালো হয়েছে, পারমিতা দিকে উনি লিখেছিলেন। রূপা পাল লিখছেন দারুণ দারুণ, অনেক ধন্যবাদ। শেষটুকু সাথে থাকবেন দিদি, ওইটুকু প্রত্যাশা রাখি। দিদি, একদম তোমার শেষ উচ্চারণ যেটা ধরি আজকের অনুষ্ঠানে, তুমি তোমার শেষ কবিতাটা কি বলবে, কোনটা বলবে? তাহলে কবিতা নিয়ে একটা কবিতা বলি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য এক হিম সন্ধ্যেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। বাহ, কি সুন্দর! সত্যি সত্যি এই কবিতার জন্য, কিন্তু কবিতা তোমার জন্য জন্ম। এই যে আজকে আমরা যেখানে রয়েছি, আর আমরা ভীষণ ভাবে বোধহয় কবিতার কাছে ঋণী। ওই যে কবিতার কাছে ঋণী হওয়ার গল্প যদি তোমাকে শোনাই, দেখো আমরা ভীষণ ভাবে কিন্তু কবিতার কাছে ঋণী। যদি ঋণী নাই হতাম তাহলে আজকে এখানে কেন রয়েছি? কবিতার কাছে আমি ঋণী। ঝলমলে সকাল গড়িয়ে নীরব দুপুর আমার ব্যস্ত বেলায়, এক মুঠো অন্ধকার যেভাবে জড়ো হয় বুকের পাঁজরে, গিটারের তারের মাঝে লুকিয়ে থাকে যে এলোমেলো হলদে বিকেল, সেখানেও কবি কথায় গধূলির নরম আলো আসে আমার দু চোখের পাতায়। আমি বাঁচতে চেয়ে প্রতিবার মরমে মরে যাই। হ্যাঁ, কবিতার কাছে আমি ঋণী। বিস্ফোরণের কালো ধোঁয়া, কুয়াশার অস্বচ্ছতা, বুকের ভিতর তুষের আগুন, যা ছিল তোমার তার সবটা ছুঁতে পেরেছি শুধু কবিতায়। এখন নীল মেঘের মধ্যে তুমি ভেসে বেড়াও, জীবনের এক দ্রাঘিমা রেখায় থেকে চোখে চোখ রেখে তুমি আমার স্বীকারোক্তি শোনো। এখন কবিতার ডায়েরির প্রথম পাতার মতন তুমি আমায় ভালোবাসতে পারো। আমি পূর্ণিমার সৌন্দর্যের মতো বাঁচতে শিখেছি, যা কেউ কোনোদিন পারেনি। কবিতার কাছে আমি ঋণী। একদম তাই দিদি, আমরা বোধহয় ভীষণ ভাবে সবাই কবিতার কাছে। সুকান্তদার জন্য কিন্তু আমরা ভীষণ অপেক্ষা করছিলাম। সুকান্তদার যান্ত্রিক গোলযোগের কারণে আমরা তাকে এতক্ষণ ধরে আনতে পারিনি আমাদের স্ক্রিনে। সুকান্তদা চলে এলেন। আমরা পারমিতাদির শেষ আবৃত্তিটুকু শুনে নিয়েছি। পারমিতাদি কি বলো, সুকান্তদা একটু শেষে এলো, আমরা আরেকটু সময় কবিতায় কি থাকি সুকান্তদা? একদম একদম একদম, আমরাও তো মিস করছিলাম না, অনেকক্ষণ ধরে অপেক্ষাই করছিলাম ওনার জন্য। দাদার একটু কবিতা হলে অবশ্যই ভালো হবে। একদম। ধীতি তালুকদার ত্রিনা, আমি নামটা বোধহয় ঠিক পড়েছি, লিখছেন বাহ, এটা পারমিতাদির আবৃত্তির জন্য লিখেছিল। রাফিয়া সুলতানা লিখছে মুগ্ধ আবেদিন অগাধে, অনেক ধন্যবাদ। পূরব কুমার দাস লিখছেন মুগ্ধ আদি ভাই, অনেক ধন্যবাদ দাদা, সাথে থাকবেন শেষটুকু। আমরা একদম শেষ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের, আমরা একটু একদম সরাসরি সুকান্তদার কাছে আছি। সুকান্তদা, তুমি কি শোনাবে, তারপরে তোমার প্রশ্নে আসবো। আচ্ছা, দুঃখিত, আসলে যান্ত্রিক প্রযুক্তির যে বিষয়, প্রযুক্তি যন্ত্র নিয়ে একটু দেরি হলো, তাই বেশি কথা বলি না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা করা হয়েছে, কিন্তু নজরুলের করা হয়নি। নজরুলের একটি কবিতা করছি, যে নজরুল কুমিল্লা থাকাকালীন সময়ে কবিতাটা লিখেছিলেন, বিদায় বেলায় কবিতাটি আমি করছি। তুমি অমন করে গো বারে বারে জল ছলো ছলো চোখে চেয়েও না, জল ছলো ছলো চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে
শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না, হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজ তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথা তো রাখি কাঁদো কাঁদো মুখ, দেখি আর শুধু হু হু করে বুক। চলার তোমার বাকি পথটুকু পথিক, ওগো সুদূর পথের পথিক, হায় অমন করে ও অকরুণ গীতে আখির সলিলে ছেও না, ওগো আখির সলিলে ছেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বোঝে না, তোমার ব্যথার তুমি দরদে একাকী। পথে ফিরে যারা পথহারা, কোন গৃহবাসী তারে খোঁজে না, বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখা কি। দূরে বাউলের গানে ব্যথা হানে, বুঝি ধু ধু মাঠে পথিকে, এ যে মিছে অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি, তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়। পথিক, ওগো অভিমানী দূর পথিক, কেহ ভালোবাসিল না ভেবে যেন আজ মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। ওগো তুমি যাবে যাও, বুকে ব্যথা নিয়ে যেও না। আরে বাহ, একদম তাই। আমরা কিন্তু তোমার চলে যাওয়াটা বুকে ব্যথা নিয়েছিলাম দাদা। এই যে যান্ত্রিক ত্রুটির কারণে তোমার চলে যাওয়া, বুকে ব্যথা নিয়েছিলাম। একদম কি সুন্দর করে তুমি পড়লে। কেউই না যাক, আমাদের প্রিয় মানুষরা কেউই বুকে ব্যথা নিয়ে না যাক। আর যারা চলে গেছেন তাদের জন্য বলি যে নতুন কোন জন্মে যদি আসি, নতুন কোন জন্মে যদি আসি, সাজ আকাশে তারা যেন হই, পাখির চোখে মনকে রেখে হই যেন সমুদ্রের জলে অথই। নতুন কোন জন্মে যদি আসি, শিশির কণায় সূর্য জেলে দেব, একটা জীবন সঙ্গে নিয়ে আমার সাথে তুমিও না হয় এসো, চলে এসো। কবিতায় কবিতায় আমার সাথে তুমিও এসো, কবিতা তোমার জন্য আরো একবার তোমাকে স্বাগত। পূরব কুমার দাস লিখছেন অপূর্ব সুকান্তদার কবিতা শুনে, রূপা পাল লিখছেন বাহ দিদি, এবং দাদা যারা রয়েছেন আর একটু শেষটুকু আমাদের সাথে থাকবেন বলে প্রত্যাশা করি। আমি সুকান্তদার কাছে আসি। সুকান্তদা, যে প্রশ্নটা তোমার কাছে আমার রাখবার ইচ্ছা, সমালোচকরা বলেন যে আবৃত্তির ক্ষেত্রে কিছু কবিতারই পুনরাবৃত্তি হয়, তাহলে কি নতুন কবিতা লেখা হচ্ছে না, নাকি তুমি কি বলবে পুরো বিষয়টা নিয়ে? না না, সেটা ভুল। একটা ব্যাপার হচ্ছে কি, আমি বলি, যারা কবিতা আবৃত্তি যারা করেন, অনেকেই আছেন যে যে কবিতাগুলো সচরাচর পড়া হচ্ছে এই কবিতাগুলোই শুধু পড়েন, আর অনেকেই আছেন সব ধরনের কবিতা পড়েন, আবার অনেকেই আছেন যে শুধু নতুন কবিতা পড়েন। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা নয়। নতুন কবিতা কিন্তু, যেমন আমি আজকে যেগুলো করলাম, বেশ কি কয়েকটা নতুন কবিতা আছে, বা আমি কিন্তু সচরাচর চেষ্টা করি নতুন কবির কবিতাগুলো পড়ার। রবীন্দ্রনাথ নজরুলের বাইরে গিয়েও আরো অনেক ভালো লেখক আছেন যারা ভালো লিখছেন, তাদেরটাও কিন্তু করছি বা পড়ছি। এবং আজকের কবিতার যে আয়োজন, তোমার কবিতার সূচিপত্র দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি যে তুমি কিন্তু ভ্যারাইটি কবিতা অনেকটাই পড়েছো, এবং পারমিতাদির ক্ষেত্রেও সেটা একই, এখনকার কবি এবং মিলিয়ে মিশিয়ে কবিতা কিন্তু পড়েছে। তারপরও একটা সমালোচকদের একটা সমালোচনা তো থাকে। তবে একটা বিষয় হচ্ছে কি, যে বেশিরভাগ ক্ষেত্রে যারা মঞ্চে উপস্থাপনা করছেন বা এই ধরনের মাধ্যমে উপস্থাপনা করছেন, তারা দর্শক প্রিয়তা পাওয়ার জন্যই হোক বা যে কোনো কারণে হোক, নতুন কবিতা না পড়ে অতি পরিচিত কবিতাগুলো পড়ার চেষ্টা করেন, যাতে দর্শকদেরকে যুক্ত করে রাখা যায়। অনেক ক্ষেত্রে হয় কি, যে একটা কবিতা কিন্তু যখন বহুবার পড়া হয়, তখন কিন্তু ওই কবিতাটা
দর্শক প্রিয়তা পেয়ে যায়। এর কারণে অনেকেই হয়তো নতুন কবিতাগুলো পড়েন না, কিন্তু আমি আমার ক্ষেত্রে যেটা বলতে চাই, বা অনেকেই আমি দেখেছি যে আমার সাথেও যারা কাজ করছেন তারা কিন্তু নতুন কবিতা প্রচুর পড়ছেন এবং ভালো ভালো নতুন কবিতা আছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এটাও ঠিক আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি বা নজরুলের কথা বলি, অনেক অপরিচিত কবিতা আছে কিন্তু নজরুলের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের, যা আমরা পড়ি না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক চিঠি আছে যা আমরা কখনো, খুব কম কম সময় আছে বা পড়া হয়। কিন্তু আমি চেষ্টা করি সবসময় যে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি পড়ার বা নজরুলের চিঠি পড়ার, অন্যরকম কিছু। কারণ একজন কবির কিন্তু অন্যরকম। একদম দাদা, এই ভ্যারাইটিটা থাকুক ভীষণ ভাবে, কারণ এটা দরকার কোথাও গিয়ে। সুকান্ত দা, তোমার কাছে আমি যে প্রশ্নটা, আরেকটা প্রশ্ন রাখবো, যে শিল্প হিসেবে আবৃত্তির ভবিষ্যৎকে তুমি কিভাবে দেখো দাদা? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে যে এখন অনেকেই কিন্তু আবৃত্তির সাথে জড়িত হচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, দেখো এখন কিন্তু সবাই, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, সবাই কিন্তু গোল্ডেন এ পাচ্ছে, জিপিএ 5 পাচ্ছে, খুব খুব ভালো এডুকেটেড পার্সন হচ্ছে অনেকেই। কিন্তু কিন্তু একজন ভালো মানুষ হতে হলে কিন্তু শিল্প সংস্কৃতির সাথে যুক্ত হওয়া দরকার, আবৃত্তির সাথে জড়িত হওয়া দরকার। আমার যদি আমি এখনকার এই যে সময়টা হচ্ছে, যুক্ত করতে হবে সবাইকে সবার সাথে। এই যে যুক্ত করার জন্য কিন্তু একমাত্র আবৃত্তিই কিন্তু পারে যে তোমার সাথে আমরা যুক্ত করে দিতে। আমি যদি ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারি, আমি যদি ভালোভাবে একজনের সাথে কথা বলতে পারি, তাহলে কিন্তু একজনের সাথে তুমি যুক্ত হয়ে যাচ্ছ। আর আবৃত্তির ক্ষেত্রে দেখো, এখন মার্কেটিং সেকশন বলি, এখানেও ভালো স্মার্টনেসের জন্য অবশ্যই আবৃত্তি প্রয়োজন আছে। তুমি সংবাদ মাধ্যম বলো, সেখানে আবৃত্তি দরকার আছে। তুমি টিভি বলো, সেখানে আবৃত্তি দরকার আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে আবৃত্তিটা। এই কারণে তোমার নিজের স্মার্টনেসের জন্যই হোক বা ভালোভাবে কথা বলাটা শেখার জন্য কিন্তু আবৃত্তিটা দরকার। আমি তোমার সাথে কথা বলছি, আমি কারোর সাথে ফ্লুয়েন্টলি কথা বলে যাবো দীর্ঘ সময় ধরে, কখনো বোরিং হব না, বা অনেকগুলো তথ্য নির্ভর কথা বলার চেষ্টা করতে পারবো হয়তো, সেটা একমাত্র সম্ভব কিন্তু আবৃত্তির মাধ্যমে। আর এখন তো দেখো যে প্রযুক্তির যে সময় এসেছে, যে আবারও বলছি যে রেডিও বলো, টিভি বলো, সোশ্যাল মিডিয়া বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানে আবৃত্তির ভীষণ জরুরি। আর একটা হচ্ছে কি, আবৃত্তিটা এই কারণেই জরুরি, তোমাকে যদি ভালোভাবে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, ভালোভাবে কথা বলতে হয়, কারোর সাথে যুক্ত করতে হয় বা নিজেকে যুক্ত হতে হয়, তাহলে কিন্তু ওই জায়গায় তোমাকে যেতেই হবে। এবং এখন তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলো বা অন্যান্য জায়গায় বলো, এই মাধ্যমটা কিন্তু যুক্ত হচ্ছে। জাতীয় পর্যায়ে কিন্তু বাংলাদেশের বলি শিল্পকলা একাডেমির পদকও কিন্তু আবৃত্তিতে পেয়েছে। তাই আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে, এই সময় একটা বিষয় দেখা যাচ্ছে বা দেখা যায় যে শর্টকাট পদ্ধতিতে অনেকে আবৃত্তি শিল্পী হচ্ছেন বা চেষ্টা করছেন, এটা হবে না। চর্চা করতে হবে অবশ্যই, চর্চার মধ্যে থেকে। আমি সুকান্তদার কাছে একদম তোমার সাথে আমি একমত দাদা। এই মুহূর্তে আমরা যেই পৃথিবীতে বসবাস করছি, তুমি দেখো কথা কিন্তু মানুষের সবচেয়ে প্রধান অস্ত্র। মানুষের সামনে মিলেমিশে চলা, নিজের যে ক্যারিয়ারটাকে দাঁড় করানো, সবকিছুতে আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় দাদা, এগুলো একদম স্কুল লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আবৃত্তি রাখা উচিত, এবং কথা বলার একটা কোর্স থাকা উচিত। এই মুহূর্তে আমরা যেই বিশ্বায়নের যুগে বসবাস করছি, এগুলো দরকার। তোমার খুব মূল্যবান চিন্তাধারা তুমি আমাদেরকে বলেছো দাদা। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছে অনুষ্ঠানের। সুকান্তদার কাছ থেকে তার শেষ নিবেদনটুকু শুনবো, তারপরে শেষে আসবো। বলো দাদা, কি শোনাবে? আচ্ছা, যেহেতু চিঠির কথা বলেছি, তা চিঠি দিয়ে কি শেষ করবো না কোনো কবিতা পড়বো? তুমি বলো, তোমার পছন্দ বলো। আমার কিন্তু দুটোই শুনতে ইচ্ছে করছে, আমি জানি না কারো কি বলো, কি শুনবেন? হ্যাঁ, সময় থাকলে দুটোই বলুন, না হয়তো একটা কবিতা দিয়ে শেষ করুন তাহলে। আচ্ছা, তাহলে কবিতা দিয়ে তাহলে কবিতা দিয়ে শেষ করি। একজনের কবিতা পড়া হয় নাই, এটা আমাদের সবারই খুব পছন্দের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতা আমি পড়ে শেষ করছি। দারুণ দারুণ। হ্যাঁ, এ কেমন ভ্রান্তি আমার, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর। ঠিক আছে? এ কেমন ভ্রান্তি আমার, এলে মনে হয় দূরে সরে আছো বহু দূরে, দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ। এলে মনে হয়
অন্যরকম জল, হাওয়া, প্রকৃতি, অন্য ভূগোল, বিষুব রেখারা সব অন্য অর্থবহ। তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রাণ, হাত রাখলে মনে হয় স্পর্শহীন করতলে রেখেছ চুলে স্নেহ পলাতক দারুণ রুক্ম আঙুল। তাকালেই মনে হয় বিপরীতে চোখে চেয়ে আছো, সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে, একাকী বিষাদ ক্লান্ত। করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়া, এলেই মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি। কুশল শুধালে মনে হয় তুমি আসোনি, পাশে বসলে মনে হয় তুমি আসোনি, করাঘাত শুনে মনে হয় তুমি আসোনি, দুয়ার খুললেই মনে হয় তুমি আসোনি, আসবে বললে মনে হয় অগ্রিম বিপদ বার্তা, আবহাওয়া সংকেত ৮-৯ নিম্নচাপ উত্তর পশ্চিম। এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি, চলে গেলে মনে হয় তুমি এসেছিলে, চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবন জুড়ে আছো। করছিলাম রুদ্রমোহন শহীদুল্লাহ। এই কেমন ভ্রান্তি। আমার অনেক কবিতা আছে রুদ্র মোহাম্মদের, এই কবিতাটা একটু বাছাই করলাম এই কারণে, একটু এই কবিতাটা তেমনটা পড়া হয় না কারোরই। বাহ বাহ, কি সুন্দর করে তুমি পড়লে দাদা। আমি আবারও বলছিলাম, পারমিতা দি বোধহয় আমার সাথে একমত হবে। তুমি যদি সময়ের সাংকেতিক চিহ্নকে যদি অগ্রাহ্য করা যেত, তাহলে বোধহয় সব ছেড়ে দিয়ে শুধু কবিতাই শুনতাম, এরকম একদম একদম শেষ করি দাদা। আমি দুটো অপশন দেব, যখন পারমিতাদির কাছে যাব দুটো অপশনের মধ্যে একটা পছন্দ করবে তুমিও দাদা। পারমিতাদির কাছে প্রথমে যাই। পারমিতাদি, স্টুডিও না অডিয়েন্স, কোনটাতে তুমি বেশি স্বাচ্ছন্দ্য কবিতা বলবার জন্য, বা তোমার পছন্দ? অডিয়েন্স। অডিয়েন্স। আর সুকান্ত দা, ভিউয়ার্স না হাততালি, কোনটাতে তুমি বেশি পছন্দ করবে? সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্স এ বেশি পছন্দ না একদম অডিয়েন্সের সামনে হাততালি, কোনটা তোমার? অডিয়েন্স, অবশ্যই অডিয়েন্স। হাততালি, অডিয়েন্স হাততালি, একদম। পারমিতাদি তোমার কাছে আসি, শুধু উচ্চারণ না সাথে আবহ, তুমি কোনটা পছন্দ করবে? না, আবহ না থাকলেও হয়, উচ্চারণটাই যথাযথ হওয়া দরকার। শুধু উচ্চারণ, আবহটা পড়ে, আবহটা পড়ে। সুকান্তদা, কবিতা পড়া না আবৃত্তি, কবিতা পাঠ না আবৃত্তি, কোনটা তুমি পছন্দ করো? অবশ্যই আবৃত্তি। অবশ্যই আবৃত্তি, বেশ। পারমিতাদি, প্রণতি ঠাকুর না বিজয়লক্ষ্মী বর্মন, কাকে পছন্দ করবে? বিজয়লক্ষ্মী বর্মন। সুকান্তদা, জয়ন্ত চট্টোপাধ্যায় না শিমুল মুস্তফা? জয়ন্ত চট্টোপাধ্যায়। জয়ন্ত চট্টোপাধ্যায়। পারমিতাদি, রেহান কৌশিক না শ্রীজাত, কোনটা? রেহান কৌশিক। রেহান কৌশিক। অনেক ধন্যবাদ এই র্যাপিড ফায়ার সেশনটার সাথে থাকবার জন্য। একদম যে প্রশ্নটা সবাইকে করি, আমার অনুষ্ঠানের সবাইকে, সমস্ত দিদিকে, সেটা আমি প্রথমেই পারমিতাদির কাছে রাখছি, তারপর সুকান্তদার কাছে যাব। পারমিতাদি, আজকে হট ক্যাফের এই যে কবিতা তোমার জন্য একটি আলাদা সেগমেন্ট, এই আয়োজনে এসে তোমার কেমন লেগেছে, আর আমার দর্শকদের কি বলেছে, এই অনুভূতিটা একটু বলো, কেমন লাগলো? খুবই ভালো লাগছে আসলে, ওদের আয়োজনটা এত মানে মানে ভীষণভাবে, খুব কি বলবো, মানে একদম পরিকল্পনা মাফিক তো, আর ওদের আন্তরিকতাটা খুব ভালো আর কি, যার জন্য আন্তরিকতাটা আমার এত মুগ্ধ করেছে আমাকে, মানে ভালো লাগছে, খুব ভালো লাগছে এখানে এসে। বাহ, অনেক ধন্যবাদ দিদি, তোমাকে পেয়েও আমাদের অনেক ভালো লেগেছে। আমরা আবার চেষ্টা করব, যদি কখনো রিসাইকেল হয়ে ঘুরে ঘুরে আবার এরকম একটা অনুষ্ঠানে আমরা আসতে পারি, সেই অপেক্ষাটুকু থাকবে। সুকান্ত দা, আজকের অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগলো যদি একটু বলো? অবশ্যই খুবই ভালো লেগেছে, যে দিদি যে কথা বলেছেন এটাই আসলে আন্তরিকতা, ভীষণ আন্তরিকতা ছিল। এবং আমরা যারা কাজ করছি তাদের কাছে কিন্তু এটাই প্রধান, আমরা আন্তরিকতা এবং ভালোবাসাটুকুই কিন্তু চাই। এই যে এত সময় আমি খুব কষ্ট লাগছিল, আমি ঢুকতে পারছিলাম না, বারবার চেষ্টা করছিলাম, খুব আনইজি ফিল করছিলাম। আমি এই যে ভালোবাসাটুকুই কিন্তু আমাদের প্রাপ্তি।
আরেকটা ব্যাপার বলি, এই পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন বা অনেকে অনেকগুলো কবিতা অনুরোধ করেছেন, আমি আসলে শোনাতে পারলাম না, এই জন্য ক্ষমা প্রার্থী। পরবর্তীতে অবশ্যই আমি শোনাবো। আর যারা যুক্ত ছিলেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর এখানে যারা প্রযুক্তির সাথে যারা যুক্ত আছেন, এই অনুষ্ঠান জুড়ে যারা আছেন যুক্ত, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই। আর তোমাকেও আন্তরিক কৃতজ্ঞতা, তোমার দারুণ উপস্থাপনা। এবং সত্যি কথা বলতে কি, এই ধরনের আয়োজনে নিজেকে যুক্ত করাটাও অনেক সৌভাগ্য বলে আমি মনে করি। দারুণ একটি আয়োজন এবং আমার আসলেই ভালো লেগেছে। একদম, অনেক ধন্যবাদ দাদা। শেষে একদম দেখি পূরব কুমার দাস লিখছেন অভিনন্দন সকলকে। রূপা পাল দিদি লিখছেন সত্যি খুব ভালো অনুষ্ঠান হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দিদি, আমাদের পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। বলছে হাতের মুঠোয় তোমার কথা, চোখের তারায় তুমি, আমার স্বপ্ন ভেজা রূপনগরে তোমাদের নামে আজ রাত্রি এলো বুঝি। শুভ রাত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী এপিসোডে দেখা হবে আবারও কবিতা তোমার জন্য এই অনুষ্ঠান নিয়ে। শুভ রাত। শব্দ নিয়ে খেলতে ভালোবাসো? সময় হলেই কি কবিতার বই নিয়ে বসে পড়ো? মন খারাপ হলে কি স্পষ্ট উচ্চারণে উদাত্ত কণ্ঠে কবিতা আবৃত্তি করো? তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ডিজিটালি কবিতার কম্পিটিশন, যেখানে বিচারকের ভূমিকায় থাকবে শুধুমাত্র তোমার ভিউয়ার্সরা। এবার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তোমরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারো। আর অবশ্যই এবার তোমার নিজের এলাকা নয়, তোমার ট্যালেন্ট দেখবে গোটা বিশ্ব। শীঘ্রই শুরু হচ্ছে দ্য রিয়াল ইলেকশনিস্ট সিজন 1।